গুড ইভিনিং, আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। আজকে একটা বিশেষ ভাইটাল জিনিস নিয়ে আলোচনা করতে যাব এবং আমি পুরো ভিডিওটাও পোস্ট করব। এটা কিভাবে শুরু করব আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কালকে সিকিম থেকে আমি শিলিগুড়ি ব্যাক করেছি এবং সেই রাস্তার বর্ণনা আমি তুলে ধরেছি পুরো আমার এই ভিডিওতে। যারা সিকিম ঘুরতে আসবেন তাদের জন্য এটা কিন্তু ভীষণ জরুরি দেখা। এই রাস্তা এই ভিডিওটা শুরু করার আগে এটার একটা পারফেক্ট উপমা মনে পড়ছিল না, এবং যেটা মনে পড়লো সেটাই সেরা। একটা স্বপ্নের রাস্তার দুঃস্বপ্নের যাত্রা। সত্যি তাই, এই গ্যাংটক থেকে শিলিগুড়ি আসার এই রাস্তা আজকে কিন্তু দুঃস্বপ্নের কারণ। বেশিটা না, তিস্তা বাজার থেকে সেবক আপনার ঘুম চলে যাবে। ধৈর্যের পরীক্ষা আপনাকে পাস করতে হবে। আর বৃষ্টি হলে এই রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে। ভয়াবহ করুণ অবস্থা এই রাস্তার, সেটাই আমি তুলে ধরেছি আজকের আমার এই পুরো ভিডিও ব্লগে। দেখুন এই রাস্তার কি অবস্থা। আর যারা জুন মাসে ঘুরতে আসবেন তারা চিন্তা করুন কিভাবে আসবেন এবং রাস্তার পরিস্থিতি জেনে আসুন। সিকিম কিন্তু এই রাস্তা, সিকিমের লাইফলাইন কিন্তু একেবারে ভালো নেই। এই রাস্তার আগামী ভবিষ্যৎ কি জানি না। তিস্তা নদীর বুক চিরে হয়ে ওঠা হাইড্রাল প্রজেক্ট, গতিপথ পাল্টে দেওয়া তিস্তার ভয়ঙ্কর রূপ কিন্তু রাস্তার ক্রমশ দিকে আসছে। এর ভাঙন আগামী দিনের কি হতে চলেছে ভগবান জানে। তাই এই রাস্তার জার্নি দুর্বিষহ, প্রচুর ধৈর্যের পরীক্ষা। আপনার যদি কোনো প্ল্যানিং থাকে সেই প্ল্যানিং নষ্ট হয়ে যাবে। সুতরাং সেইভাবে আসুন, সময় নিয়ে, হাতে ধৈর্য নিয়ে। ধৈর্যের পরীক্ষা এই শিলিগুড়ি টু গ্যাংটক বা গ্যাংটক টু শিলিগুড়ি। মাত্র 10 কিলোমিটার রাস্তায় আপনাকে কিন্তু ঘাম ঝরিয়ে দেবে। তাই এই ভিডিওটা দেখুন, যারা সিকিম ঘুরতে আসবেন তাদের কাছে এটা ভীষণ জরুরি। গত 17ই মে আমি আর আমার সঙ্গে আমার এক দাদা বৌদি আর তার ছোট্ট বাচ্চা বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গ ভ্রমণে। গন্তব্য ছিল ইস্ট সিকিম। আর তার আগে আমাদের একদিনের প্রোগ্রাম ছিল ডুয়ার্সে। টিকিট না হওয়ায় আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে পড়েছিলাম জেনারেল কোচে। আর তার ভিডিও আমি দেব। সেই জেনারেল কোচে নিউমাল জংশন আসার অবধি এক অন্য রকম অভিজ্ঞতা, খারাপ লাগেনি। আর তারপরে ডুয়ার্সে একদিন কাটিয়ে চলে গিয়েছিলাম পেডং থেকে ইস্ট সিকিম। আর আজকের আমি এই ভিডিওটাতে সেটাই দেখাবো যে এই সিকিম কেমন আছে, এই সিকিমের রাস্তা, আর বিশেষ করে সিকিম থেকে গ্যাংটক আসার সেই লাইফলাইন NH10 কেমন। ভয়াবহ এই রাস্তার জার্নির দুর্বিষহ এক যন্ত্রণার যাত্রা তুলে ধরেছি এই ভিডিওতে। দেখুন, যারা সিকিম আগামী দিনে ঘুরতে আসছেন তাদের কাছে এই ভিডিও কিন্তু ভীষণ জরুরি। এই রাস্তা আজকের দিনে কিন্তু ভালো নেই। আমরা পেডং থেকে ইস্ট সিকিম যখন গেছিলাম সেখানেও রাস্তার মারাত্মক ভালো নাই, বেশ কিছু জায়গায় খুবই খারাপ, কিন্তু ওই রাস্তা গাড়ির চাপ কম। আর আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকায় বৃষ্টি সেভাবে হয়নি। আমরা মোটামুটি ইস্ট সিকিম ঘুরে নিয়েছিলাম। আর শেষ দিন আমরা আরিটাল লেক থেকে যখন ফিরছি রংপো হয়ে শিলিগুড়ির দিকে, তখন সেই দুর্বিষহ যন্ত্রণার যাত্রার এক ঝলক টের পেয়ে গেলাম। তাও ভাগ্য সুপ্রসন্ন ছিল, আমাদের সেদিন বৃষ্টি হয়নি। নাহলে কী ছিল কপালে দুর্ভোগ সেটা ভাবলে শিউরে ওঠে। এই রাস্তার চেহারা সাংঘাতিক খারাপ। আপনি রংপো ক্রস করার পর মল্লি অবধি টের পাবেন না এই রাস্তা। সুন্দর রাস্তা, পৌঁছে যাবেন মল্লি, যেমন আমরাও পৌঁছে গিয়েছিলাম। আর মল্লিতে ভরা তিস্তার জলে তখন নেমে বেশ কিছুক্ষণ কাটিয়ে চা খেয়ে রওনা দিয়েছিলাম শিলিগুড়ির দিকে। আর তারপরেই শুরু হলো সেই রাস্তার ভয়ঙ্কর খেলা, যা তুলে ধরছি আপনাদের সামনে। ভীষণ জরুরি আগামী দিনে যারা সিকিম ঘুরতে আসছেন তাদের জন্য। দেখুন তার চেহারা। মর্নিং, আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সবাই জানে যে গ্যাংটক টু শিলিগুড়ির এই রাস্তা এখন ভীষণ খারাপ। আর সেই রাস্তার পুরো চিত্র আমি তুলে ধরবো আপনাদের সামনে।
এখন আমি মল্লিতে দাঁড়িয়ে আছি। রংপুর থেকে মল্লি 38 মিনিটের রাস্তা, 16 কিলোমিটারের রাস্তা। এই রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। রাস্তা আসল খারাপ হবে মল্লির পর থেকে। পুরো ডিটেলস দেখাবো, এবং যারা আগামী দিনে আসছেন তারা তাদের জন্য এই ভিডিও কিন্তু ভীষণ ভাইটাল। তিস্তায় জল বেড়ে গেছে দেখাচ্ছি, বাকি মল্লি অব্দি রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। দেখাই আপনি তিস্তার রূপ, সমস্ত রাস্তার চিত্র দেখতে থাকুন। আর যারা আসবেন তারা অবশ্যই ভাইটাল, তাদের জন্য এই ভিডিও। সামনে তিস্তা, এখানে র্যাফটিং হচ্ছে, র্যাফটিংয়ের জন্য গাড়ি দাঁড়িয়ে। এই জায়গাটায় চা ফা খেতে নামলে একটু ঘুরতে পারেন তিস্তা বাজারে, তিস্তার এই ঘরে। তিস্তার কিন্তু জল বাড়তে শুরু করে দিয়েছে, রোজই বৃষ্টি হচ্ছে। গাড়ি রাস্তা আসল খারাপ হবে তিস্তা বাজারের পর থেকে সেবক অবধি। পুরো এই জার্নিটা দেখাবো, যে রাস্তার চিত্র। এই সোজা চলে গেছে পেলিং, সিকিম ঢুকে, আর এদিকে কালিম্পং বা উল্টো দিকে কালিম্পং। যারা পেলিং যাবেন তাদেরও কিন্তু এই রাস্তাটা ক্রস করেই আসতে হবে। রাস্তা বন্ধ ছিল বা মাঝে মাঝে ব্লক নিয়ে কাজ হচ্ছে, দেখাবো এর পরের রাস্তার অংশ, যেটা সব থেকে খারাপ। পুরো চিত্রটা তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন অলরেডি তিস্তার জল কিন্তু বাড়তে শুরু করেছে। যারা জুন মাসে সিকিম আসছে তাদের জন্য এই ভিডিও কিন্তু ভীষণ ভাইটাল, পুরোটা দেখবেন। রংপুর থেকে মল্লির দূরত্ব 27 কিলোমিটার, আর এই রাস্তা কোনো সমস্যা নেই। আর মল্লির পর ব্রিজ ক্রস করার পরেই পড়বে তিস্তা বাজার, আর এই তিস্তা বাজার থেকেই শুরু হবে রাস্তার সেই ভয়ঙ্কর খারাপ অবস্থা। তিস্তা বাজার ক্রস করার একটু পরেই একটা রাস্তা চলে গেছে নিচে পেশক রোড হয়ে দার্জিলিংয়ের দিকে। সেই রাস্তা আগামী মাসে বুঝতেই পাচ্ছি, যখন ভরা তিস্তার জল রাস্তার ওপর দিয়ে যাবে বন্ধই হয়ে যাবে। কিন্তু এই শিলিগুড়ি যাওয়ার রাস্তা যে এত ভয়ঙ্কর হতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তিস্তা বাজার ক্রস করার পরেই লিখুমেরের সামনে থেকে শুরু হলো সেই যন্ত্রণা। গাড়ির লাইন ওয়ান সাইডেড করে এক একটা করে ছাড়ছে। রাস্তা মেরামতির কাজের জন্য সব সময় গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু সেটাও যথেষ্ট নয়। ওপর থেকে পাথর গড়িয়ে পড়ছে। তিস্তার চেহারা সাংঘাতিক, এখনও সেরকমভাবে বৃষ্টি হয়নি এবং ক্রমশ ভেঙে ঢুকে আসছে রাস্তার দিকে। এই অবস্থায় এই রাস্তার জার্নি ভয়ঙ্কর। আর তারপর লিখুবীরের সামনে গিয়ে সে রাস্তার চেহারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সব ছবি তোলা সম্ভব নয়, কারণ সামনে গাড়ি এবং সাইডের ওই রকম তিস্তা, আর উল্টো দিকে তখন গাড়ির জ্যাম। ভয়ঙ্কর এই গাড়ির জ্যাম আপনি চিন্তারও বাইরে। বিশেষ করে এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, যেসব গাড়ি গ্যাংটক থেকে শিলিগুড়ি নামছে তাদেরকে আগে ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এখানে ট্রেন ধরার বা ফ্লাইট ধরার তাড়া থাকে। কিন্তু যারা ওপরে উঠছেন তাদের কপালে দুর্বিষহ যন্ত্রণা। সে যা লাইন আছে সেই লাইন 3-4 ঘন্টার নিচে কোনো অবস্থাতেই কাটার নয়, কারণ 10টা করে গাড়ি ছাড়ছে এদিক থেকে, তারপরে 10টা করে গাড়ি ওদিকে। বিশেষ করে নিচে নামার গাড়িকে দ্রুত নামিয়ে দিচ্ছে। আর এই লাইফ লাইন তিস্তার ধার দিয়ে এই রাস্তা, এই স্বপ্নের রাস্তার এই করুণ অবস্থা দেখলে আপনার সত্যি খারাপ লাগবে। আমার 20 বছরের দীর্ঘ অভিজ্ঞতা আছে এই রাস্তা দিয়ে যাতায়াত করার কর্মসূত্রে। আমি জানি এই রাস্তার আগেরও ভয়ঙ্কর অবস্থা, কিন্তু আজকের দিনে যা দেখছি তিস্তা ক্রমশ ভেঙে রাস্তার দিকে চলে আসছে। তার সবথেকে বড় কারণ এই রাস্তায় গুজিয়ে ওঠা অনেকগুলো এনএইচপিসির থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যাদের নদীর গতিপথ চেঞ্জ করে তৈরি করা। আর সেই নদী যখন উত্তাল হয় রাস্তা ভেঙে দেয়, আর পাশের পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে। তার সঙ্গে শুরু হয়েছে ট্রেন শুরু করার প্রস্তুতি। পাহাড় কেটে টানেল তৈরি করে, ব্রিজ তৈরি করে, রাস্তা তৈরি, রেলের ট্র্যাক তৈরির। তাতেও রাস্তার কিন্তু ভীষণ খারাপ। পাহাড় লুজ, ওপর থেকে পাথর গড়িয়ে পড়ছে, যেটা এই রাস্তায় সব থেকে বড় ভয়ঙ্কর। আর একটুও যদি অমনোযোগী হন, রাস্তার মাঝে মাঝেই কেটে গেছে এই রাস্তা, গাড়ি কিন্তু একদম নিচে। তাই ভীষণ সতর্কভাবে এই রাস্তায় ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে। আর একটা জিনিস বলে রাখা ভালো, এই রাস্তায় কিন্তু আপনাকে সময় নিয়ে আসতে হবে। ভীষণ ধৈর্যের পরীক্ষা। 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা কেউ জানে না। আর বৃষ্টি হলে কথাই নেই।
বিশেষ করে মাঝে মাঝেই রাস্তা ব্লক করে রোড ক্লিয়ার করা হচ্ছে, তাতে কতক্ষণ লাগবে কেউ জানে না। তাই আগামী জুন মাসে কি হবে কেউ জানে না। বৃষ্টি যদি ভারী চলে আসে তাহলে কিন্তু এই রাস্তায় যাতায়াত ভীষণ ঝুঁকিপূর্ণ। যারা ঘুরতে আসবেন তারা ভেবেচিন্তে আসুন। সিকিম কিন্তু এই রাস্তা একেবারেই ভালো নেই, বিশেষ করে এই ছোট্ট 7-8 কিলোমিটার 10 কিলোমিটারের জায়গা, তার আগে পরে রাস্তার চমৎকার। সুতরাং এই ঝুঁকিটুকু নিয়ে যদি আসতে পারেন সময় নিয়ে আসুন, নাহলে কিন্তু দুর্ভোগ। তিন চার বছর আগে ঘটে যাওয়া মঙ্গনের কাছে সেই ট্যাঙ্ক ফেটে জল উত্তাল করে দিয়েছিল সিকিমের তিস্তাকে, তছনছ করে দিয়েছিল পুরো সিকিম জুড়ে রাস্তার অবস্থা। তারপর থেকে সিকিমের রাস্তা কিন্তু ভালো নেই। নর্থ সিকিম যাওয়াই যাচ্ছে না, সেখানকার পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ, এবং যারা যাচ্ছে অবশ্যই নিজেদের ঝুঁকি নিয়ে। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ এই নর্থ সিকিম, কিন্তু এই মুহূর্তে না যাওয়াই ভালো। আর এই রাস্তা সিকিমের লাইফলাইন, এই রাস্তায় আপনাকে যেতেই হবে, কিন্তু আপনার কপালে দুর্ভোগ লেখা থাকবে যদি বৃষ্টি হয়। আর এইবার দেখুন সামনে গাড়ির লাইন, যা উঠছে যেদিক থেকে সেই গাড়ির লাইন কতটা দীর্ঘ সেই ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা যেহেতু নিচে নামছি আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে, এবার কিন্তু রাস্তা আস্তে আস্তে ভালো হতে শুরু করলো। 29 মাইল আর 27 মাইলের পর থেকে রাস্তার আর কোনো সমস্যা নেই, কিন্তু উল্টো দিকের গাড়ির যে জ্যাম, সেই জ্যাম কতক্ষণে কাটতে পারে আপনারা ছবি দেখেই চিন্তা করে দেখুন। সেই তিস্তা বাজার থেকে এই উল্টো দিকের জ্যাম শেষ হয়েছে 27 মাইলে গিয়ে। এই ভয়ঙ্কর জ্যাম কখন ছাড়বে এবং কখন পৌঁছাবে কেউ জানে না। তাই সিকিম গেলে প্রচুর সময়ের হাতে নিয়ে যান। আর তিস্তা বাজার থেকে 27 মাইল ক্রস করার পর রাস্তা কিন্তু আর সেরকম খারাপ নেই। আমরাও আস্তে আস্তে যখন তিস্তা বাজারটা ক্রস করে গেলাম প্রাণ পেলাম হাতে। দেখতে দেখতে ঢুকে গেলাম রম্বি বাজারের কাছে, তখন মনে হলো প্রাণ পেয়েছি, কারণ আমরা জানি রাস্তা এরপরে আর সেরকম খারাপ নেই, কালীঝোড়ার কাছে সামান্য। কিন্তু উল্টো দিকের এই গাড়ির লাইনের চেহারা দেখে আঁতকে উঠলাম যে সত্যিই তাই, যারা গ্যাংটক পেলিং যাচ্ছে তারা কখন গিয়ে পৌঁছাবে ভাবলে শিউরে উঠবে। এই রাস্তার শেষ নেই গাড়ির, কোথায় গিয়ে শেষ কেউ জানে না। আমরা যেহেতু ফিরছি অনেকটাই চলে এলাম, কিন্তু যারা যাচ্ছে তাদের কপালে ভীষণ দুর্ভোগ। ভয়ঙ্কর ব্যস্ত এই রাস্তার খারাপ হওয়ার আরেকটা বড় কারণ বড় বড় ট্রাক এবং সিমেন্ট রড বোঝাই করা গাড়ির রেগুলার যাতায়াত। এই রাস্তার আরও 12টা বাজিয়ে দিয়েছে এই রকম বড় বড় গাড়ির যাতায়াত। 27 মাইল ক্রস করার পর রম্ভি এলো, রম্ভির পর আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে কালীঝোড়ার দিকে। লোহাপুল ক্রস করে কালীঝোড়া, ডান দিকে তখন রেলের কাজ অনেকটাই এগিয়ে গেছে। রেল ব্রিজ হয়ে গেলে রংপুর অবধি অনেকটাই ইজি হয়ে যাবে, কিন্তু তার আগে কত কত বিপর্যয় যে ঘটবে সেটা ভাবলে আঁতকে উঠছি। এই রাস্তার বিপর্যয় আগামী দিনে কী আছে জুন জুলাই মাসের বৃষ্টির পর, সেটা ভাবলে শিউরে উঠবেন। অসাধারণ এই রাস্তার যাত্রাপথ ভারতবর্ষের পার্বত্য রাস্তার যাত্রাপথের অন্যতম সেরা। সেই রাস্তার এই করুণ পরিণতি ভীষণ কষ্ট দেবে। যারা প্রকৃতি ভালোবাসেন, যারা ঘুরতে ভালোবাসেন, তাদের কাছে এই শিলিগুড়ি টু গ্যাংটক তিস্তার পাশ দিয়ে যাওয়া রাস্তার যাত্রা ছিল এক অসাধারণ অনুভূতি। সেই অনুভূতি আজকে ভীষণ ভয়ের, তাই ভালো লাগলো না এই যাত্রা, কারণ মনটা খারাপ হয়ে গেল যে এই রাস্তা তো এরকম ছিল না, বা এরকম হওয়ারও কথা ছিল না। তাহলে কি তার ভবিষ্যৎ ভগবান জানে। নিশ্চয়ই সরকার চেষ্টা করবে ভালো কিছু করার, সেই আশায় রইলাম যে এই রাস্তা ভালো হোক। আমরাও প্রায় পৌঁছে এসেছিলেন গন্তব্যের দিকে। আস্তে আস্তে লোহাপুল ক্রস করে চললাম কালীঝোড়ার দিকে। রম্ভি বাজার ক্রস করে
কিছুটা গেলেই লোহাপুল, আর লোহাপুলের কাছে চোখে পড়ল সেই রেলের ওভারব্রিজ। ভীষণ সুন্দর তৈরি হচ্ছে এই রেলের ব্রিজ, কিন্তু এই রেলের ব্রিজ তৈরি হওয়ার সাথে সাথে পাহাড়ের ধারে এই রাস্তা কিন্তু শেষের শুরু। লোহাপুল ক্রস করে আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে সেবকের দিকে, আর তারপরেই পড়ল সেই ভীষণ সুন্দর জায়গা কালীঝোড়া, যা একসময় শিলিগুড়ির উপকণ্ঠে আমাদের সবার কাছে ছিল এক অত্যন্ত জনপ্রিয় দেখার জায়গা, ঘোরার জায়গা, আর হ্যাঁ, পিকনিক করার জায়গা। সেই কালীঝোড়া এখন হাইড্রাল প্রজেক্ট তৈরি হয়েছে। সেই কালীঝোড়াতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। হাইড্রাল প্রজেক্টের পাশ দিয়ে রাস্তা কালীঝোড়ার পৌঁছে যায় সেবকের দিকে। এইখানে রাস্তা সামান্য কিছুটা অংশ খারাপ। তারপরে আমরাও অপেক্ষা করেছিলাম কতক্ষণে পৌঁছে যাব সেই সেবক করোনেশন ব্রিজ, যা অসাধারণ। এই করোনেশন ব্রিজই সাথে বহু স্মৃতি জড়িয়ে আছে। আর সেবকের কাছে সেই সেবক কালীবাড়ি আর সেবক রেল স্টেশন। তারপরেই পৌঁছে যাব আমাদের গন্তব্য শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি সেবক স্টেশন আর কালীঝোড়ার মাঝখানেও বেশ কিছুটা অংশ খারাপ আছে, কিন্তু সেটা ম্যানেজেবল, যা তিস্তা বাজারের সেই ভয়ঙ্কর অবস্থার মতো নয়। দেখতে দেখতে করোনেশন ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে চললাম সেবক কালীবাড়ি হয়ে শিলিগুড়ির পথে। ভারতবর্ষের এক অন্যতম সুন্দর রাজ্য সিকিম। ছোট্ট এই রাজ্যটি প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, আর আজকের দিনে এই সিকিম গন্তব্য কিন্তু সত্যি ভয়াবহ। তাই যারা সিকিম আসতে চান বা ঘুরতে চান অবশ্যই আসুন। সিকিম না ঘুরলে ভারত ঘোরা কমপ্লিট হয় না। আর কিন্তু এই সিকিম ঘোরার জন্য সেরা সময় নভেম্বর টু এপ্রিল। মে মাসের 15 তারিখের পর থেকে সেপ্টেম্বর এন্ড অবধি সিকিম আসার চেষ্টা না করাই ভালো, কারণ এই রাস্তার অবস্থা ভালো না, আর বৃষ্টি এখানে যখন তখন, আর বৃষ্টি হলে যে কোনো সময় আটকে যাবেন। তাই সিকিম যারা ঘুরতে আসবেন চেষ্টা করুন অক্টোবরের 15 তারিখের পর থেকে, বিশেষ করে নভেম্বর টু এপ্রিল। অসাধারণ এই সিকিম, তখন আপনার মন জুড়ে যাবে। কিন্তু মে মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর এন্ড বা অক্টোবরের ফার্স্ট উইক সত্যিই সিকিম ভয়ঙ্কর। আমরাও আস্তে আস্তে সেবক রেল স্টেশন ক্রস করে এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। মাঝখানে একবার লাঞ্চ, আর এখানে বলে রাখা ভালো, লাঞ্চ করার জন্য সেরা জায়গা গৌতম হোটেল। যারা এই পথে ফিরবেন খেয়ে নিতে পারেন গৌতমে, ভীষণ ভালো। এই পেট্রোল পাম্পের ঠিক পাশেই গৌতম হোটেলের লাঞ্চ কিন্তু দারুণ। বেশিরভাগ যাত্রী এই রুটে এলে এখানেই লাঞ্চ করেন। আর গৌতম হোটেলে লাঞ্চ করে এবার আমাদের ফেরার পালা শিলিগুড়ির পথে। আর শিলিগুড়ির পথে যখনই রওনা হলাম, পথে পড়ল সেই মহানন্দা জঙ্গল। অসম্ভব সুন্দর এই মহানন্দার জঙ্গল ক্রস করতে দারুণ লাগবে। আর রাস্তায় পড়ে বেঙ্গল সাফারি। যদি হাতে সময় থাকে বা শিলিগুড়িতে কোনো থাকেন, তাহলে অবশ্যই একবার ঘুরে দেখে নিন এই বেঙ্গল সাফারি, ভীষণ সুন্দর। আর শেষবেলায় বলে না, তীরে এসে তরি ডুবে, তাই হলো আমাদের। শিলিগুড়ি ঢোকার মুখে পড়লাম বিরাট জ্যামে, যা আপনিও পড়তে পারেন, কারণ এখানেও ওভারব্রিজ তৈরির জন্য বেশ কিছুটা জায়গা জুড়ে অসম্ভব জ্যাম। প্রতিদিন নিত্যদিনের কাজ। আজকের এই এপিসোডে তুলে ধরার চেষ্টা করেছিলাম শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তার সেই চেহারা। আমার আজকের এই এপিসোড এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে ইস্ট সিকিমের কিছু অংশ নিয়ে। ভালো থাকবেন। গুড নাইট।